হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের একটি নতুন পর্ব তোমাদের সঙ্গে শুরু করতে চলেছি। আজ থেকে প্রতিদিন কিন্তু সকাল 8টায় এই পর্বটি তোমরা দেখতে পাবে TWS একাডেমিতে। সমস্ত আপকামিং যে সমস্ত পরীক্ষা আছে তোমাদের মিসেলিনিয়াস, তারপরে হচ্ছে ক্লার্কশিপ, WBPSC এবং WBPSI KP সমস্ত পরীক্ষার জন্য সমস্ত পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ক্লাসটি। তো অবশ্যই কিন্তু সকল ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। আর ক্লাসটিতে যারা যুক্ত হচ্ছে প্রথম দিনের ক্লাস, তো সকলকে বলবো ক্লাসটি একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, যার মাধ্যমে কিন্তু আমার বন্ধুরাও এই ক্লাসটি থেকে উপকৃত হবে। তো প্রথম আমরা একটু বলে রাখি, আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে, দুটি চ্যানেল আছে আমাদের, দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি। তার ব্যতীত একটি কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে তোমাদের প্রতিটি ক্লাসের কিন্তু লিঙ্ক প্রদান করা হয়। প্রতিটি ক্লাসের ভিডিও আসার আগেই লিঙ্ক পেয়ে যাবে তোমরা সেখানে। তো অবশ্যই সেখানে তোমরা যুক্ত হতে পারো। আর আমাদের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে কিন্তু তোমরা আমাদের সঙ্গে ক্লাস করতে পারো। প্রথম প্রশ্ন আজকের যেটা হচ্ছে, নিম্নের কোনটি হিমালয়ের সর্বদক্ষিণে অবস্থিত? প্রথম প্রশ্ন আজকের পর্বের যেটা হচ্ছে, হিমালয়ের দক্ষিণে অবস্থিত কোনটি? হিমালয়কে তোমার হচ্ছে বিভিন্ন কিন্তু প্রস্থ বরাবর, দৈর্ঘ্য বরাবর বিভিন্ন ভাগে কিন্তু ভাগ করা হয়। দৈর্ঘ্য বরাবর হিমালয়কে তোমার হচ্ছে পশ্চিম থেকে পূর্বে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়, উচ্চ, মধ্য এবং নিম্ন, অর্থাৎ তোমার পূর্ব হিমালয় তিনটি ভাগে ভাগ করা হয়। তেমনি হিমালয়কে আমরা যদি দেখি প্রস্থ অনুসারে, হিমালয়কে এরকম প্রস্থ অনুসারেও কিন্তু চারটি ভাগে ভাগ করা হয়। কয়টি ভাগে? চারটি। সবচেয়ে তোমার হচ্ছে এটা মনে করো নর্থ, সবসময় মনে রাখবে ম্যাপের উপর দিকে হবে নর্থ। তো নর্থে সবচেয়ে উত্তরে যে তোমার হচ্ছে হিমালয়ের অংশ, সেটার নাম হচ্ছে তেথিস বা ট্রান্স হিমালয়। এটার নাম হচ্ছে ট্রান্স বা তেথিস হিমালয়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে হিমাদ্রি, হিমাদ্রি হিমালয়। দেন তৃতীয় যেটা হচ্ছে তোমার, সেটা হচ্ছে হিমাচল হিমালয় বা এটাকে মধ্য হিমালয় বলা হয়। আচ্ছা, আমি এখানে একদমই সংক্ষেপে তোমাদের লিখে দিচ্ছি, এটাকে বলা হবে কি? এটাকে বলা হবে হিমাচল হিমালয়, হিমাচল হিমালয়। আর সবচেয়ে দক্ষিণে অর্থাৎ এই সর্বদক্ষিণে অংশটিকে কি বলা হবে? সেটার নাম হচ্ছে শিবালিক হিমালয়। দেখো অপশন ডিতে আছে, এটা হচ্ছে শিবালিক, শিবালিক হিমালয়। এটা হিমালয়ের সবচেয়ে দক্ষিণে কিন্তু অবস্থিত। অপশন ডি সঠিক উত্তর এখানে আমরা বেছে নেব। পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে, ব্রিক্সের সদর দপ্তর কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ব্রিক্সের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো বিভিন্ন সংস্থার সদর দপ্তর, এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ব্রিক্স কি? ব্রিক্স হচ্ছে কয়েকটি দেশের, কয়টি দেশের? 5টি দেশের একটা ইকোনমিক তোমার হচ্ছে সংগঠন বলা হবে এটাকে। তো এই ব্রিক্স ইকোনমিক অর্গানাইজেশন, যেই ব্রিক্স হচ্ছে, ব্রিক্সের পুরো কথা কি? এতে 5টি দেশ আছে, আমরা জানি কি কি আছে। বি ফর ব্রাজিল, ব্রাজিল। আর ফর রাশিয়া, ব্রাজিল, রাশিয়া। তারপরে হচ্ছে ইন্ডিয়া, অর্থাৎ ভারত আছে এর মধ্যে। এবং আর হচ্ছে কি? চীন, সি ফর চায়না। আরেকটি হচ্ছে তোমার এস, এস ফর সাউথ আফ্রিকা, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ পৃথিবীর বৃহৎ বৃহৎ কিন্তু ইকোনমিক কান্ট্রিগুলো এর একটা সদর, 5টি তোমার হচ্ছে দেশ নিয়ে গড়ে উঠেছে এই ব্রিক্স। যেই ব্রিক্সটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? এটা প্রতিষ্ঠা হয় কবে এটাও জেনে রাখো। প্রতিষ্ঠা হয়েছিল কবে ব্রিক্স? তো ব্রিক্স প্রতিষ্ঠা হয়েছিল 2009 সালে। এটা হবে 2009 সালে প্রতিষ্ঠা হয়। এবং এর সদর দপ্তর কোথায়? মনে রাখবে এর সদর দপ্তর হচ্ছে সাংহাই, চীনের সাংহাই শহরে অবস্থিত ব্রিক্সের সদর দপ্তর। পরেরটা হচ্ছে, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট চন্দ্রাকার বালিয়াড়িকে কি বলা হয়? তো বায়ুর সঞ্চয় কার্য আমরা জানি, বায়ু কিন্তু, বায়ু, হিমবাহ এবং নদী এর কার্যগুলো কিন্তু বহির্জাত প্রক্রিয়ার গুলির মধ্যে গুরুত্বপূর্ণ, যেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিভিন্ন ভূমিরূপ ক্ষয় কার্য, সঞ্চয় কার্য, বহন কার্যের মধ্যে তারা কিন্তু গঠন করে থাকে। তো বায়ুর আমরা প্রধানত দুই ধরনের কিন্তু কার্য দেখতে পাই। একটা হচ্ছে কি? একটা হচ্ছে ক্ষয় কার্য বায়ুর, আরেকটি হচ্ছে সঞ্চয় কার্য। অ্যান্সার এখানে কি হবে? দেখো কয়েকটি ভূমিরূপের নাম দেওয়া আছে, আমরা সবগুলো নিয়ে হালকা করে একটু আলোচনা করব। প্রথমটা হচ্ছে ড্রামলিন। তো ড্রামলিনটা এটা কি? এটা মনে রাখবে, ড্রামলিন হচ্ছে, এটা হচ্ছে হিমবাহের, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে
সৃষ্ট। এটা কিসের দ্বারা সৃষ্ট হয়? এটা হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে কিন্তু সৃষ্টি হয়ে থাকে এই ড্রামলিন। ড্রামলিন কি? ড্রামলিনটা হচ্ছে একটা হিমবাহ যখন তার একদমই যৌবন শেষ হয়ে যাবে, একটা হিমবাহ যখন সঞ্চয় কার্য শুরু করে, তার মধ্যে হিমবাহ যখন বিভিন্ন নুড়ি বালি পাথর প্রভৃতি বয়ে এনে কি করে, হিমবাহের নিচে কিন্তু এগুলো জমা হতে থাকে এবং হিমবাহ যখন গলে যায় এগুলো কিন্তু তখন বাইরে বেরোতে থাকে এবং এগুলো দেখতে অনেকটা এরকম উল্টানো নৌকার প্রকৃতির হয় বা চামচের উল্টানো চামচের মতো হয়ে থাকে। এই কারণে ড্রামলিনকে কিন্তু অনেক সময় বলা হয়ে থাকে কি জানো, দূর থেকে একটা ডিমের ট্রের মতো মনে হয়, ওই জন্য এটাকে কি বলা হয়, ল্যান্ডস অফ এক্সও বলা হয় ড্রামলিনকে। ইনসেলবার্জ এটা হচ্ছে বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট হয়। কিসের ফলে সৃষ্ট হয়? বায়ুর ক্ষয় কার্যের ফলে। ইনসেলবার্জ বা এগুলো কিসে কি বলতো? ইনসেলবার্জ বলতে প্রধানত বোঝায় তোমার হচ্ছে যে সমস্ত ছোট ছোট এরকম পাহাড় বা টিলা থাকে সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে কিন্তু ছোট ছোট একদমই এরকম ঢিপিতে পরিণত হওয়াকে বলা হয় ইনসেলবার্জ। বারখানটা মনে রাখো, বারখান হচ্ছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট। যখন বায়ু প্রবাহ, ধরো একটা অঞ্চলে বায়ু প্রবাহ হচ্ছে, তখন কিন্তু আড়াআড়িভাবে বায়ু প্রবাহের আড়াআড়িভাবে এরকম অর্ধচন্দ্রাকৃতির কিন্তু যে ভূমিরূপ আমরা দেখতে পাই সেটাকে বলা হবে কি? সেটাকে বলা হবে বারখান। অর্থাৎ এখানে সৃষ্ট অপশন সি সঠিক উত্তর হবে। আর শিপটা মনে রাখবে, শিপটা হচ্ছে বায়ুর কিন্তু আড়াআড়ি না, বায়ুর কিন্তু সাথেই এরকম ভাবে থাকে, যেটা কিন্তু লম্ব প্রকৃতির হয়। শিপও কিন্তু বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ, যেটা হচ্ছে কি, যেটা তোমার এরকম বক্রাকার বা চন্দ্রাকৃতির হয় না, এটা কিন্তু লম্বালম্বী হয়। এটা পরেরটা হচ্ছে কার শাসনকালে, 4 নম্বর প্রশ্ন, কার শাসনকালে প্রথম মারাঠা যুদ্ধ ঘটে? প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ এটা কার শাসনকালে ঘটেছিল? দ্রুত অ্যান্সার করো সকলে, আশা করবে এই অ্যান্সারটা সকলে করতে পারবে। দারুণ একটি প্রশ্ন, দুর্দান্ত কিছু প্রশ্ন রেখেছি তোমাদের জন্য। যারা যুক্ত হচ্ছে তারা সকলে কিন্তু ক্লাসে একটা লাইক করে দেবে আর কমেন্টে জানাবে যে ক্লাসটি কেমন লাগছে। ওকে, প্রতিদিন তোমাদের জন্য এরকম সেশন নিয়ে হাজির হব। প্রথমটা দেখো, এখানে কি বলা হচ্ছে, ওয়ারেন হেস্টিংস। এখানে অ্যান্সার কি হবে? অবভিয়াসলি এটা অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংসের সময়কালেই প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ, যেই ইঙ্গো মারাঠা যুদ্ধটা কবে হয়েছিল? 1775-এ এটার সূচনা হয়। 1775 থেকে 1782 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুদ্ধটি হয়েছিল। কোন যুদ্ধটি? প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ। যখন কিন্তু ভারতে তোমার হচ্ছে যিনি তৎকালীন সময়ে শাসনকর্তা ছিলেন তার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস। এবং মনে রাখবে মারাঠাদের সঙ্গে যখন যুদ্ধ হয়, মারাঠাদের পেশোয়া কে ছিল? পেশোয়া ছিল কে? পেশোয়া বলতে কি বোঝায়? মারাঠা প্রধান যিনি থাকেন, মন্ত্রী থাকেন, তাকে বলা হয় পেশোয়া। তো তৎকালীন সময়ে যিনি পেশোয়া ছিলেন তার নাম হচ্ছে দ্বিতীয় মাধব রাও। এটাও পরীক্ষায় আসে। প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ কোন পেশোয়ার সময়কালে এটা হয়েছিল? তো মনে রাখবে এটা হয়েছিল প্রথম কি, দ্বিতীয় মাধব রায়ের সময়। এবং এই যুদ্ধটা একটা সন্ধির মাধ্যমে শেষ হয়। 1782 সালে একটা সন্ধি হয়েছিল, যেই সন্ধিটির নাম হচ্ছে কি? সেই সন্ধিটির নাম হচ্ছে সলবাইয়ের সন্ধি। কোন সন্ধির মাধ্যমে এটা শেষ হয়েছিল? সলবাইয়ের সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান ঘটে। মেদিনীপুর কোন নদীর তীরে অবস্থিত? মেদিনীপুর কোন নদীর তীরে অবস্থিত? অ্যান্সার হবে কি বলো সকলে? মেদিনীপুরটা কোন বলতো জেলার সদর শহর? এটা তিনটে, আমরা মেদিনীপুর জেলা থেকে তিনটে বর্তমানে রাজ্য আমরা দেখেছি। একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, একটা পশ্চিম মেদিনীপুর, আর একটা পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত আগে ছিল, যেটা বর্তমানে একটা অন্য রাজ্যে পরিণত হয়েছে 2017 সালের পরে, যেটা হচ্ছে ঝাড়গ্রাম। তো এদের মধ্যে দেখি যদি আমরা, পূর্ব মেদিনীপুরের সদর শহর কি? সেটা হচ্ছে তমলুক। পূর্ব মেদিনীপুরের তমলুক। আর পশ্চিম মেদিনীপুরের এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের সদর শহর। পশ্চিম মেদিনীপুরের সদর শহর হচ্ছে মেদিনীপুর। যেটা কোন নদীর তীরে অবস্থিত? অ্যান্সার হবে এটা অবস্থিত তোমার কংসাবতী নদীর তীরে। অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ব্যক্তিগত বিভাগে রূপজয়ী নিম্নের কে? ব্যক্তিগত বিভাগে রূপজয়ী, একদমই সময় নষ্ট না করে প্রথম থেকে একটু বলে রাখি। দেখো, অলিম্পিকে ভারতের প্রথম পদক আসে কবে? 1952-তে প্রথম ব্যক্তিগত পদক কোন ক্ষেত্রে আসে? কুস্তিতে আসে। কে জেতেন? কেডি যাদব।
কেডি যাদব জিতেছিলেন 1952 সালে প্রথম ভারতীয় হিসাবে পদক, যেটা ছিল ব্রোঞ্জ পদক। পরবর্তীতে আমরা দেখেছি প্রথম ব্যক্তি হিসাবে বা প্রথম পুরুষ হিসাবে যিনি তোমার হচ্ছে কি বলে ওটাকে রৌপ্য পদক জিতেছিলেন, তিনি হচ্ছেন রাজ্যবর্ধন সিং রাঠোর 2004 সালে। রাজ্যবর্ধন সিং রাঠোর, আমি এখানে রাঠোরটাই লিখছি সংক্ষেপে। তো রাঠোর তিনি কিন্তু প্রথম রূপ জয়ী হন। এবারে আমরা আরেকটা জিনিস এখানে দেখব, সেটা হচ্ছে কর্ণব মালেশ্বরী। কর্ণব মালেশ্বরী কে ছিলেন? ইনি হচ্ছেন 2000 সালে তিনি হচ্ছেন প্রথম মহিলা পদক জয়ী। ইনি হচ্ছেন ভারতীয়দের মধ্যে প্রথম মহিলা পদক জয়ী। যদি বলা হয় পুরুষ প্রথম পদক জয়ী কে ছিলেন, সেটা হবে কেডি যাদব, আর প্রথম মহিলা পদক জয়ী হচ্ছে কর্ণব মালেশ্বরী। কর্ণব মালেশ্বরী ইনি ছিলেন একজন ওয়েট লিফটার, অর্থাৎ তিনি ছিলেন একজন ভার উত্তোলক। তিনি যে পদকটা জিতেছিলেন সেই পদকটা কি ছিল? সেটা ছিল ব্রোঞ্জ পদক। এটা ছিল ব্রোঞ্জ পদক, এটা ছিল ব্রোঞ্জ। কিন্তু এখানে বলা হচ্ছে ব্যক্তিগতভাবে রূপ জয়ী হয়েছিলেন মহিলাদের মধ্যে কে? অ্যান্সার হবে এখানে পিভি সিন্ধু। পিভি সিন্ধু 2016 সালে কোন বিভাগে? ইনি জিতেছিলেন ব্যাডমিন্টনে। 2016 সালে কোথায় বলতো অলিম্পিক হয়েছিল? রিও অলিম্পিক, ব্রাজিলের রিও অলিম্পিকে প্রথম মহিলা হিসাবে রৌপ্য পদক জয়ী তিনি কিন্তু হয়েছিলেন। আর মহিলাদের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু কেউ ব্যক্তিগতভাবে স্বর্ণ পদক জয়লাভ করতে পারেনি। পুরুষদের মধ্যে সেটা করেছিলেন অভিনব বিন্দ্রা 2008 সালে বেইজিং অলিম্পিকে। একদমই কিন্তু এগুলো ঠোঁটস্থ মুখস্থ রাখবে। তার সঙ্গে আমি তোমাদের যতদিন ক্লাস করাবো ততদিন কিন্তু টুকটুক করে এরকম ভাবে অনেকগুলো প্রশ্ন খেলাধুলোর থেকে তোমাদের করিয়ে থাকবো। এখান থেকে যে সমস্ত তথ্যগুলো তোমরা পেলে, যদি খাতা থাকে, খাতা পেন থাকে, অবশ্যই এগুলো নোট করে রাখবে। পরেরটা দেখো, আন্তঃরাজ্য পরিষদ কে গঠন করেন? আন্তঃরাজ্য পরিষদটা কি? এটা হচ্ছে কেন্দ্র ও রাজ্য এবং অন্যান্য যে সমস্ত রাজ্যগুলি আছে ভারতের, যে সমস্ত রাজ্য এবং কেন্দ্র রাজ্যের মধ্যে যে সম্পর্কের বিষয়, সেটা আমরা জানি সপ্তম শিডিউল অর্থাৎ সপ্তম তফসিলের মধ্যে এটা সম্পর্কে কিন্তু বিশেষভাবে আলোচনা করা হয়েছে। যেখানে কেন্দ্র রাজ্যের মধ্যে আমরা দেখেছি ক্ষমতার বন্টন সম্পর্কিত বিষয় আছে। তো তেমনই অন্তরাজ্য অর্থাৎ একটা রাজ্য এবং অপর রাজ্য, বিভিন্ন অন্তরাজ্যগুলির মধ্যে যে সম্পর্ক এবং সহযোগিতার জন্য অন্তরাজ্য পরিষদ গঠন করা হয়। এটা 263 নং ধারা অনুসারে 263 নং ধারায় কিন্তু এটা অন্তরাজ্য পরিষদ সম্পর্কে বলা হয়েছে। যিনি অন্তরাজ্য পরিষদ গঠন করবেন তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। অপশন সি সঠিক উত্তর হবে এখানে। নেক্সট দেখো, সম্প্রতি কোন তারিখে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী বিচারক দিবস? আন্তর্জাতিক নারী বিচারক দিবস হিসাবে পালন করা হয়েছে কোন দিনটিকে? দেখো, ইন্টারন্যাশনাল ওমেন ডে, এটা যেন গুলিয়ে ফেলো না তাই জন্য বলছি, আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবসটা কবে পালন করা হয়? এটা অনেকে গুলিয়ে ফেলে। এটা হবে 8ই কবে? 8ই মার্চ, এই দিনে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। আরেকটা সিমিলারলি দিবস আছে এখানে, দেখো নারী বিচারক দিবসের কথা বলা হয়েছে। একটা হয় আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। অনেকে ভেবে বসবে যে এখানে হয়তো সেটাই বলা হয়েছে, আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস আর আন্তর্জাতিক নারী বিচারক দিবস সেম জিনিস নয়, এগুলো কিন্তু আলাদা। আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস এটা হচ্ছে 17ই জুলাই পালন করা হয়। এখানে অ্যান্সার হবে 10ই মার্চ, এই দিনে পালন করা হয় আন্তর্জাতিক নারী বিচারক দিবস। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কোন চুক্তির অধীনে শেষ হয়েছিল? দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ সূচনা হয় কবে? বলে ফেলো, সূচনা হয়েছিল কবে ইঙ্গ মহীশূর যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ? তো ইঙ্গ মহীশূর যুদ্ধগুলো কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ এবং হায়দার আলী টিপু সুলতান, যারা ছিল মহীশূর রাজ্যের। কিন্তু মহীশূর রাজ্য বর্তমান কর্ণাটক যেখানে, সেখানে কিন্তু একটা মহীশূর স্বাধীন রাজ্য ছিল। হায়দার আলী মহীশূর রাজ্যের কিন্তু সূচনা করেন। পরবর্তীতে তার পুত্র টিপু সুলতানও কিন্তু এই রাজ্যের শাসক ছিলেন।
তো এই ইঙ্গ মহীশূর যুদ্ধ, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ যেটা, সেটা কবে সূচনা হয়? তো মনে রাখবে 1780-তে সূচনা হয় এই দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের। যেই যুদ্ধটা কিন্তু তোমার হচ্ছে হায়দার আলী, পরবর্তীতে টিপু সুলতানও কিন্তু এই যুদ্ধটা অব্যাহত রেখেছিলেন। পরবর্তী সময়ে 1784-তে টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে একটা সন্ধি স্বাক্ষর হয়, যেটার নাম ছিল কি জানো? সেটার নাম হচ্ছে ম্যাঙ্গালোরের চুক্তি বা ম্যাঙ্গালোরের সন্ধি। সেই সন্ধিটির মাধ্যমে কিন্তু এই যুদ্ধটির অবসান ঘটে। এবং কবে সেটা হচ্ছে 1784 সালে এই তোমার হচ্ছে সন্ধিটি স্বাক্ষর হয়। বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? দারুণ একটি প্রশ্ন। বাংলা চলচ্চিত্রের জনক নামে কে পরিচিত? দেখো, ভারতীয় চলচ্চিত্রের জনক আমরা জানি কে? ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় দাদা সাহেব ফালকেকে। তিনি কি করেছিলেন? 1913 সালে সেই তার প্রথম যে পূর্ণদৈর্ঘ্য, ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসাবে রাজা হরিশ্চন্দ্র নির্মাণ করেছিলেন তিনি। তার কারণে কিন্তু বর্তমানে কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কারও প্রদান করা হয় ভারতীয় চলচ্চিত্র জগতে। তো দাদা সাহেব ফালকে, যেই দাদা সাহেব ফালকে ভারতীয় চলচ্চিত্রের জনক নামে পরিচিত, আরেকজন ব্যক্তি আছেন যিনি কিন্তু পরিচিত হচ্ছেন কি নামে? তিনি পরিচিত হচ্ছেন বাংলা চলচ্চিত্রের জনক হিসাবে, যার নাম হচ্ছে হীরালাল সেন। তাকে বলা হয় বাংলা চলচ্চিত্রের জনক। অনেকের কাছে এই প্রশ্নটা নতুন লাগবে, তো প্রশ্নটা নোট করে রাখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরেরটা দেখো, আজকের হোমওয়ার্ক তোমাদের থাকবে প্রথম ক্লাসের প্রথম হোমওয়ার্ক, একদমই সহজ প্রশ্ন দিয়ে শুরু করছি, যেটা হচ্ছে লাক্ষাদ্বীপের রাজধানী কি? যতজন ক্লাস দেখছো সকলে কমেন্টে জানিয়ে যাবে লাক্ষাদ্বীপের রাজধানী কি। তার সঙ্গে জানিয়ে যাবে আমাদের এই ক্লাসটি তোমরা কে কোন জেলা থেকে, কে কোন স্থান থেকে দেখছো, সকলে কিন্তু কমেন্টে জানাবে। সকলের কমেন্ট আমি পড়বো, প্রতিদিন তোমরা কমেন্টে অ্যান্সার করবে, আমি সকলের কমেন্ট দেখবো, আর পরের দিনে করে এরকম প্রতিদিন তোমাদের হোমওয়ার্ক দেওয়া হবে। পরেরটা হচ্ছে নাউরু কোন মহাদেশের একটি দ্বীপ রাষ্ট্র? নাউরু বলা হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র, এটা কোন মহাদেশে অবস্থিত? বলো সকলে, নাউরু কোন মহাদেশের দ্বীপ রাষ্ট্র? নাউরুকে মনে রাখবে এটা হচ্ছে কোথায় অবস্থিত? এটা ওশিয়ানিয়া মহাদেশে অবস্থিত। ওশিয়ানিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ রাষ্ট্র আমরা জানি কি? অস্ট্রেলিয়া। ওই কারণে কিন্তু এই মহাদেশটাকে অস্ট্রেলিয়া হিসাবেও অনেক জায়গায় অভিহিত করা হয়, আমরা জানি। তো নাউরু মনে রাখবে এই মহাদেশের ক্ষুদ্রতম দেশ, সমগ্র পৃথিবীর নয়, সমগ্র পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হচ্ছে কি? সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। কিন্তু এই মহাদেশের এই কন্টিনেন্টের বা এই মহাদেশের ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাউরু। আচ্ছা, নাউরুকে আরেকটা জিনিস মনে রাখো, এটা হচ্ছে সবচেয়ে ফ্যাটি দেশ, অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণে মোটা মানুষ, ওবেসিটি যাদের আছে সেই সমস্ত মানুষরা বসবাস করে নাউরুতে। প্রথম ভারতীয় নিম্নলিখিত কলিঙ্গ পুরস্কার অর্জন করেন? কলিঙ্গ পুরস্কার সকলে কমেন্টে জানাও, কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটার ক্ষেত্র কোন ক্ষেত্র? দ্রুত করো সকলে, ক্ষেত্রটা কি হবে? কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান ক্ষেত্রে। বিজ্ঞানে অসামান্য কৃতিত্বের জন্য, বিজ্ঞান ক্ষেত্রে আবিষ্কার এবং বিজ্ঞান ক্ষেত্রে বিভিন্ন কৃতিত্বের জন্য কিন্তু প্রদান করা হয় কলিঙ্গ পুরস্কার। যেই কলিঙ্গ পুরস্কারটি প্রদান করে কারা? ইউনেস্কো প্রদান করে থাকে এই কলিঙ্গ পুরস্কার। কারা প্রদান করে? প্রদানকারী সংস্থা যদি বলা হয় ইউনেস্কো। আমি লিখছি না এখানে আরেকটা জিনিস লিখবো, প্রথম প্রদান কবে করা হয়? প্রথম প্রদান কবে করা হয়েছিল? অ্যান্সার হবে এটাকে প্রথম প্রদান করা হয় 1952-তে। সালটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1952-তে প্রথম এই কলিঙ্গ পুরস্কার প্রদান করা হয়। এবং এখানে বলা হচ্ছে প্রথম ভারতীয় হিসাবে কবে বা কে পেয়েছিলেন এই কলিঙ্গ পুরস্কার। তো অ্যান্সার হবে কি? এখানে হবে জগজিৎ সিং প্রথম ভারতীয় হিসাবে, ভারতীয়দের মধ্যে প্রথম ভারতীয় হিসাবে 1963 সালে ভারতে কিন্তু কলিঙ্গ পুরস্কার আসে এই জগজিৎ সিং এর হাত ধরে। নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক নয়? কতগুলি তথ্য দেওয়া আছে দেখো, বিভিন্ন কৃষি সম্পর্কিত, ভারতীয় কৃষি সম্পর্কিত তথ্য। তো এর মধ্যে কোনটি সঠিক নয়? অ্যান্সার কি হবে? একটু ভালো করে পড়ো, অপশনগুলো আমি তোমাদের পড়ে দিচ্ছি। প্রথম দেখো,
কৃষ্ণ মৃত্তিকায় তুলা চাষ ভালো হয়। অ্যান্সার কি ঠিকই আছে এটা নাকি? কি হবে? অবভিয়াসলি কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা, আমরা জানি রেগুর মৃত্তিকায় তুলা চাষ হয়, তাই তো। পরেরটা হচ্ছে রাগি উৎপাদনে রাজস্থান প্রথম স্থান অধিকার করে। নেক্সট হচ্ছে গম চাষের জন্য উন্নত জল নিকাশি ব্যবস্থা আবশ্যক। ভারতের তামাক গবেষণাগার বা তামাক গবেষণা কেন্দ্র যেটা, সেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এর মধ্যে যদি আমরা দেখি, গম চাষের জন্য অবশ্যই কিন্তু উন্নত জল নিকাশি ব্যবস্থা এবং তার সঙ্গে কিন্তু উর্বর দোআঁশ মাটি, এঁটেল মাটির প্রয়োজন হয়। উর্বর মৃত্তিকায় প্রধানত গম চাষ হয়ে থাকে এবং গম হচ্ছে একটা কি রবি শস্যের মধ্যে পড়ে, তো উন্নত জল নিকাশি ব্যবস্থার প্রয়োজন হয়। তামাক গবেষণাগার এটা হচ্ছে রাজমুন্দ্রিতে অবস্থিত, রাজমুন্দ্রিতে অবস্থিত, তো এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের মধ্যেই পড়ে। এখানে অ্যান্সারটা এখানে হবে অপশন বি, কারণ এই তথ্যটি সঠিক নয়। কারণ রাগি হচ্ছে একটা মিলেট ফসল, যেই রাগি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোনটি? এখানে সঠিক হতো যদি কর্ণাটক থাকতো। কর্ণাটক রাজ্য কিন্তু রাগি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। কর্ণাটক হবে সঠিক উত্তর এখানে। সম্প্রতি কে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? সম্প্রতি কয়েকটি রাজ্যে কিন্তু মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে, এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। আমি কয়েকটা এখানে লিখে দেবো নাকি? যেমন রাজস্থানে চেঞ্জ হয়েছে, তারপরে হচ্ছে তোমার চেঞ্জ হয়েছে কোথায় যেন আরেকটা, মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে আরেকটা কি যেন কোথায় চেঞ্জ হয়েছে, ছত্তিশগড়। তো এগুলো মনে রাখবে। এখানে দেখো তেলেঙ্গানায়ও সম্প্রতি চেঞ্জ হয়েছে। আমরা রাজস্থানটা একটু দেখি, রাজস্থানটা সকলে কমেন্টে করো এবং জানাও। এখানে অ্যান্সার হবে কি? এখানে হবে অ্যান্সার কি অনুমুলা রেবন্ত রেড্ডি। মধ্যপ্রদেশে কে হয়েছেন? মধ্যপ্রদেশে হয়েছেন মোহন যাদব। আর কি হয়েছেন দেখো, ছত্তিশগড়ে যদি বলা হয়, ছত্তিশগড়ের কে বলতো মুখ্যমন্ত্রী হয়েছেন সম্প্রতি? সকলে কমেন্টে জানাও ফটাফট। আর তার সঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রী কে? দেখো ছত্তিশগড়ের কে? বিষ্ণুদেও সাঁই। কে হয়েছেন ছত্তিশগড়ের? বিষ্ণুদেও সাঁই। আর একটা হচ্ছে কি রাজস্থানের, এটা হচ্ছে ভজন লাল শর্মা। সবগুলোই নোট করে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু ছত্তিশগড়ের তোমার হচ্ছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী কে হয়েছেন মধ্যপ্রদেশের। ওকে, নেক্সট দেখো, পরেরটা অ্যান্সার করো সকলে। মহাবীর ব্যবহৃত প্রতীক হলো কি? মহাবীর ইনি ছিলেন 24তম তীর্থঙ্কর। 24তম তীর্থঙ্কর জৈন ধর্মে। জৈন ধর্মে উল্লেখযোগ্য তীর্থঙ্কররা এসেছে আমরা জানি কতজন? 24 জন তীর্থঙ্কর আছে, আর ইনি হচ্ছেন শেষ তীর্থঙ্কর ছিলেন। তো বিভিন্ন যে সমস্ত তীর্থঙ্কররা এসেছে জৈন ধর্মের, তারা সকলেই কিন্তু বিভিন্ন প্রতীক ব্যবহার করতো। যেমন আমরা যদি দেখি, প্রথম তীর্থঙ্কর যিনি ছিলেন ঋষভনাথ বা আদিনাথ, তিনি ব্যবহার করতেন কি? তিনি ব্যবহার করতেন ষাঁড়। তিনি কি ব্যবহার করতেন? ষাঁড় প্রতীক ব্যবহার করতেন। তার পরবর্তীতে আমরা যদি দেখি, তোমার হচ্ছে পার্শ্বনাথের প্রতীক ছিল কি? পার্শ্বনাথ যিনি ছিলেন 23তম তীর্থঙ্কর, তার প্রতীক ছিল কি? তার প্রতীক ছিল সাপ বা সর্প। আর যিনি 24তম তীর্থঙ্কর অর্থাৎ মহাবীরের যেটা প্রতীক ছিল সেটা হবে কি? সেটা হবে সিংহ প্রতীক হচ্ছে তার। ওনাম ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে পালিত একটি উৎসব? ওনাম হচ্ছে ভারতে পালিত একটি উল্লেখযোগ্য উৎসব, কোন রাজ্যে পালিত হয়? সকলেই জানো এটা। সঠিক উত্তর কি হবে? ওনাম পালিত হয় কোথায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই খুবই কিন্তু ফেমাস একটা প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। তো ওনাম উৎসবটা পালিত হয়ে থাকে কোথায়? ফসল কাটার উৎসব হিসাবে বা ফসল তোলার উৎসব হিসাবে বলা হয় এটাকে। যেই ওনাম উৎসব পালিত হয় কেরলে পালিত করা হয়। নেক্সট দেখো, কোনটি একটি অন্তঃপরজীবী ছত্রাক? পরজীবী ছত্রাক বলা হয় কোনটিকে?
এগারিকাস, মরচেল্লা। তো এগারিকাস এগুলো হচ্ছে তোমরা দেখেছো এই ছত্রাকগুলো যেগুলো সাদা বর্ণের ছত্রাক, এগুলো কিন্তু দেখা যায় আমাদের যেগুলো মাশরুম প্রকৃতির ছত্রাক হয়ে থাকে সেগুলো কিন্তু। তারপরে পলিপরাসকে যেগুলো গাছে ক্রোক জাতীয় ছত্রাক হয়ে থাকে সেগুলোকে পলিপরাস বলা হয়। তো এখানে কি হবে, সাংকাইটিউরিয়াম, এটা হচ্ছে কিন্তু একটা অন্তঃপরজীবী ছত্রাকের মধ্যে আসে। ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতার অবলুপ্তিকরণ ঘটানো হয়েছে? অস্পৃশ্যতার অবলুপ্তিকরণ ঘটানো হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায়? অনেকবার এই প্রশ্নটি বিভিন্ন জায়গায় এসেছে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অস্পৃশ্যতার অবলুপ্তিকরণ করা হয়েছে সাম্যের অধিকারের মধ্যে। তো সাম্যের অধিকার কত থেকে কত ধারা? সাম্যের অধিকার যদি আমরা দেখি সেটা হবে 14 থেকে 18 নং ধারার মধ্যে এটা কিন্তু আছে। তো তার মধ্যে যদি ধারা আমরা দেখি, এখানে দুটো অপশন আমরা এলিমিনেট করে দিতে পারি, 19 এবং 21, কারণ এই 19 নং ধারা যেটা স্বাধীনতার অধিকারের মধ্যে আছে, এটা আমরা জানি, তাই তো। তারপরে হচ্ছে যদি আমরা বলি এখানে 15 নং ধারা, এটা সাম্যের অধিকারের মধ্যে আসে, কিন্তু এটা হচ্ছে কি, এটা বলা হচ্ছে রাষ্ট্রের কোনো নাগরিকের সাথে ধর্ম, জাতি, বর্ণ ইত্যাদি কিন্তু কোনো রাষ্ট্র কোনো নাগরিকের সঙ্গে কোনো বৈষম্যমূলক কাজ বা আচরণ কিন্তু করতে পারবেন। এটা 15 নং ধারা। আর 17 নং ধারায় আছে অস্পৃশ্যতার অবলুপ্তিকরণ। চিপকো আন্দোলন কবে সংগঠিত হয়? চিপকো একটা কি? চিপকো হচ্ছে একটা পরিবেশ আন্দোলন। এটা হচ্ছে পরিবেশ আন্দোলন। চিপকো আন্দোলন, চিপকো কথার অর্থ কি? চিপকো কথার অর্থ হচ্ছে আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা। এই চিপকো আন্দোলনটি সংগঠিত হয় কোথায়? এটা বর্তমান উত্তরাখণ্ড অঞ্চল, হিমালয়ের পাদদেশে উত্তরাখণ্ড অঞ্চলে কিন্তু এটা প্রথম সংগঠিত হয়। যেই আন্দোলনের নেতা ছিল কারা? পরীক্ষায় খুবই আসে, সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে এই কিন্তু আন্দোলনটা একটা বৃহৎ আকার নেয় এবং এই আন্দোলনটি সংগঠিত হয় কবে? অ্যান্সার হবে এটা সরি, এখানে অ্যান্সারটা ভুল পড়ে গেছে অপশানে, এটা হবে তোমার 73-এ। 1973-এ চিপকো আন্দোলন সংগঠিত হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি। কোন ধাতু অ্যামালগামের মিশ্রণে উপস্থিত থাকবে? অ্যামালগামটা কি? অ্যামালগাম হচ্ছে এটা দাঁতের দাঁতের ক্ষত পূরণে ব্যবহার করা হয় অ্যামালগাম। দাঁতের যে ফাঁক ফোকরগুলো থাকে, দাঁতের যে ক্ষত থাকে, এক কথায় বলতে বলে পুটিং টাইপের কিন্তু এটাকে ব্যবহার করা হয় অ্যামালগামকে। অ্যামালগামের ধাতুর কিন্তু অনেক কিছু মিশ্রণ করা হয়। অ্যামালগামের সঙ্গে প্রধান যে ধাতুটি থাকে সেটা হচ্ছে পারদ থাকে এবং তার সঙ্গে কিন্তু ব্যবহার করা হয় লৌহ, কিছু কিছু জায়গায় অ্যালুমিনিয়াম, কিছু কিছু জায়গায় সিলিকন, বিভিন্ন কিছু কিন্তু মাঝে মধ্যে ব্যবহার করা হয় অ্যামালগামের সংমিশ্রণে। কিন্তু পারদ হচ্ছে এমন একটি ধাতু যেটা কিন্তু এখানে থাকবেই, অপরিহার্য অ্যামালগামের ক্ষেত্রে। টিডব্লিউএস একাডেমিতে তোমরা যারা নতুন আছো তাদেরকে বলে রাখি, আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপ আছে। তুমি যদি ডাউনলোড না করে থাকো অবশ্যই ডাউনলোড করো, গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। সেখান থেকে ডাউনলোড করলে তোমরা কিন্তু আমাদের ব্যাচে স্যারেদের কাছ থেকে ক্লাস করতে পারবে। ক্লাস করার জন্য কি করতে হবে তোমাদের? আমাদের অ্যাপে কিন্তু তোমাদের নাম আগে কিন্তু রেজিস্টার করতে হবে। নাম রেজিস্টার করার পরে তোমরা বিভিন্ন ব্যাচ পেয়ে যাবে কোর্সের ভিতরে, পেইড কোর্সের ভিতরে। সেখানে গেলে তোমরা 1399 টাকায় 65% অফ চলছে এবং তার মধ্যে 1399 টাকায় 5 মাসের ক্লাস এবং 12 মাসের ভ্যালিডিটি যুক্ত ক্লাস তোমরা পেয়ে যাবে। তার সঙ্গে আমাদের WB KPSI মেনদের জন্য তোমাদের একটা ব্যাচ আছে, 25টা ব্যাচ। যারা KPSI মেনের ডেসক্রিপটিভ ব্যাচের জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে তারা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো। ডিউরেশন 3 মাস ডিউরেশনের ক্লাস আছে আর সমস্ত কিন্তু ফিচার্স যেগুলো সমস্ত ব্যাচের জন্য থাকে এই ব্যাচেও কিন্তু সেগুলো থাকবে। আরেকটি হচ্ছে PSC ক্লার্কশিপ ব্যাচ, যেটা ডেসক্রিপটিভের জন্য। ডেসক্রিপটিভে তোমাদের দুটো হচ্ছে সাবজেক্টের কিন্তু ডেসক্রিপটিভ পরীক্ষা হয়, একটা হচ্ছে বেঙ্গলি আর একটা ইংলিশ। তো এর জন্য কিন্তু আমাদের PSC ক্লার্কশিপের মেনের জন্য একটা প্রয়াস ব্যাচ লঞ্চ করা হয়েছে। যারা ইচ্ছুক তাহলে তারা কিন্তু ভর্তি হতে পারো এটাতে। পরের প্রশ্নে আসবো, যেটা হচ্ছে কোন স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হলো? কোন স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত? একদমই বেসিক ক্লাস 8-9 এর প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 180 ডিগ্রি। কোন স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য 180 ডিগ্রি। নিম্নলিখিত আগ্রা শহর স্থাপন করেছিলেন? আগ্রা শহরটা কোথায়? এটা হচ্ছে বর্তমানে উত্তর প্রদেশে অবস্থিত।
উত্তরপ্রদেশ রাজ্যে এবং একটা কিন্তু ঐতিহাসিক শহরের মধ্যে আসে, কারণ আগ্রা অনেক সময় পর্যন্ত কিন্তু এটা ছিল মুঘলদের রাজধানী হিসাবে বিবেচিত হতো। ঠিক আছে, তো আগ্রা শহরটা কিন্তু নির্মাণ যিনি করেছিলেন তিনি ছিলেন কে? তিনি হবেন সিকেন্দার লোদি। সিকেন্দার শাহ লোদি তিনি ছিলেন কে? লোদি বংশের বলা হয় তাকে শ্রেষ্ঠ সুলতান। তো সিকেন্দার লোদি তিনি 1504 খ্রিস্টাব্দে আগ্রা শহর স্থাপন করেছিলেন। ওকে, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা কার কাছে যৌথভাবে দায়িত্বশীল থাকবেন? কেন্দ্রীয় যে সমস্ত মন্ত্রিসভার সদস্যরা থাকবেন তারা কার কাছে দায়িত্বশীল যৌথভাবে থাকবেন? একদমই অ্যান্সার করো সকলে, এটা দ্রুত অ্যান্সার হবে। এটা কি? কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা দায়িত্বশীল থাকবেন হচ্ছে লোকসভার কাছে। সুন্দরবন কবে জাতীয় উদ্যান হিসেবে আত্মপ্রকাশ পায়? সুন্দরবন আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত কি একটা জাতীয় উদ্যান, একটা ব্যাঘ্র প্রকল্প এবং একটা রামসার সাইট, তার সঙ্গে কিন্তু একটা অভয়ারণ্য, আর একটু হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই সমস্ত কিন্তু বৈশিষ্ট্য আছে সুন্দরবনের। সুন্দরবন প্রথম কিন্তু তোমার টাইগার রিজার্ভ হিসাবে আত্মপ্রকাশ পায়, তার পরবর্তীতে এটাকে টাইগার রিজার্ভ হিসাবে 1973 আত্মপ্রকাশ পায়, তারপর এটাকে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি ঘোষণা করা হয়, অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়। সেটা কবে? সেটা হচ্ছে 1977 অভয়ারণ্য ঘোষিত হয়। পরবর্তীতে এটা হয় ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান হিসাবে এটা স্বীকৃতি পায়। সেটা কবে? সেটা হবে 1984 সাল হবে এটা। ওকে, এখানে অপশন সি সঠিক উত্তর হবে। 1984 সালে এটাকে তোমার হচ্ছে জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অপশন সি সঠিক উত্তর হবে। আজকে অনেকগুলো প্রশ্ন অপশন তোমার হচ্ছে মার্ক এলোবিলি হয়ে গেল, কিন্তু তবু আমি ঠিক করে দিচ্ছি 1984-তে সঠিক উত্তর হবে। এখানে কিন্তু জাতীয় উদ্যান হিসেবে মর্যাদা পায় এবং এটা তোমার হচ্ছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ঐতিহ্যবাহী স্থান হিসাবে মর্যাদা পায় কত সালে? এই সালগুলো কিন্তু মনে রাখার জন্য আমি তোমাদের লিখে দিচ্ছি 1987 সালে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রামসার সাইট। রামসার সাইট এটা হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে বৃহৎ রামসার সাইট সুন্দরবন, যেই সুন্দরবনটাকে 2019 সালে কিন্তু এটা রামসার সাইট হিসাবে স্বীকৃতি পায়। সবগুলো নোট করে রাখবে সকলে। পরেরটা হচ্ছে হরপ্পার কোথায় ধান উৎপাদন হতো? হরপ্পার কোন স্থানটি ধান উৎপাদনের জন্য বিশেষভাবে বিখ্যাত ছিল? কলিবঙ্গান, বানুয়ালি, লোথাল, ধোলাভিরা। তো এদের মধ্যে সঠিক উত্তর কি হবে? ধান উৎপাদন হতো কোথায়? সেটা হচ্ছে লোথাল, যে তোমার হচ্ছে প্রত্নক্ষেত্রটি সেখানে, বা লোথাল যে তোমার হচ্ছে সাইটটি ছিল। লোথাল কোথায় অবস্থিত? এটা হচ্ছে গুজরাটে অবস্থিত, গুজরাট রাজ্যে অবস্থিত। এই লোথালে মনে রাখবে সবচেয়ে প্রাচীন কিন্তু কার্পাসের ব্যবসা ছিল বা কার্পাস উৎপাদন হতো এখানে। এই কারণে কিন্তু লোথালকে বলা হয় কি? লোথালকে বলা হয়ে থাকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে প্রাচীন বন্দর ছিল, বন্দর ছিল, বন্দর ছিল, এই কারণে কিন্তু এটা হচ্ছে খুবই উল্লেখযোগ্য ছিল। ওকে, তো আজকের ক্লাসটি এখানেই আমি শেষ করব। আজকের ক্লাসটিতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম 25। আশা করব ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে। প্রথম ক্লাস, পরের দিনের ক্লাসে আবারও কিছু প্রশ্ন নিয়ে হাজির হব, তোমাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই সকলে ক্লাসটি যারা শেষ পর্যন্ত দেখলে পরের দিনের ক্লাসে তোমরা আবার যুক্ত হবে। আর আমি পরের দিন আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখবো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। এখানেই আজকের ক্লাসটি শেষ করছি এবং TWS একাডেমি অ্যাপ চেক আউট না করলে চেক আউট করো TWS একাডেমি অ্যাপ এবং ডাউনলোড করে তোমার নিজের নাম এনরোল করো এবং তোমার পছন্দের ব্যাচে ভর্তি হয়ে যাও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।